আসসালামু আলাইকুম। আমি মুদাসসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, অধ্যায়টার নাম হলো পরিপাক ও শোষণ। তো এই অধ্যায়টা মেইনলি জুওলজির যে 3rd চ্যাপ্টার, ওই চ্যাপ্টারটার নামই আসলে পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণ যে অধ্যায়টা আছে, প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হলো পরিপাক জিনিসটা কি, ঠিক আছে? পরবর্তীতে আমরা সামনের দিকে আরো অন্যান্য বিষয় আসে সেগুলো জানবো। তো এখন যেটা দেখবো সেটা হলো কি পরিপাক। পরিপাক ও শোষণ। এই অধ্যায়টার নাম হলো পরিপাক ও শোষণ। শোষণ। আচ্ছা, পরিপাক কি আর শোষণ কি, এই দুইটা বিষয় সর্বপ্রথম জানা দরকার। তো পরিপাক জিনিসটা হলো এরকম যে, ধরো তোমার কাছে একটা খাদ্যবস্তু আছে, জটিল খাদ্যবস্তু। জটিল খাদ্যবস্তু মানে নর্মালি যেসব জিনিস আমরা দেখে অভ্যস্ত খাবার হিসেবে, ওইগুলো সবই জটিল খাদ্যবস্তু। যেমন ধরো মাছ, মাংস, ভাত, এইসব সবই হলো তোমার মানে জটিল খাদ্যবস্তু। তো এই জটিল খাদ্যবস্তুকে এনজাইম এবং হরমোন এগুলোকে ইউজ করে দেহের অ্যাবজর্পশন বা শোষণের উপযোগী হিসেবে আম মানে উপযোগী মলিকুলে বা অণুতে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি পরিপাক। তাহলে কিরকম বিষয়টা? এই ধরো আমার কাছে এরকম ভাত আছে। ভাতকে আমরা ধরো এরকম একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে শরীরে কার্বোহাইড্রেটে কনভার্ট করলাম, মানে গ্লুকোজ ধরো যে, হ্যাঁ, গ্লুকোজে কনভার্ট করলাম। হুম। তো ভাতকে গ্লুকোজে কনভার্ট করলাম যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? পরিপাক। বা ধরো যদি আমার এরকম হয় মাছ মাংস থাকে, মাছ বা মাংস ধরলাম মাছ, ঠিক আছে, মাছ। তো মাছটা কি কিসে কনভার্ট হবে? সেটা হলো অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড এটাও আসলে পরিপাক। তাহলে পরিপাকে তাহলে কি ঘটনাটা ঘটে? যে এরকম জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, এবং সরল খাদ্যবস্তুটা অবশ্যই দেহের শোষণ উপযোগী। অ্যাবজর্পশনের জন্য মানে যেরকম হওয়া দরকার সেরকমটাই আসলে এই অংশটা। আর এই জটিল খাদ্যবস্তু এটা ডিরেক্ট দেহ শোষণ করতে পারে না, এই কারণে আসলে পরিপাকটা প্রয়োজন হয়েছে। তাহলে এটা হলো পরিপাক বা ডাইজেশন। নর্মালি আসলে একটা মিসকনসেপশন থাকে, আমারও অনেক সময় ছিল এরকম, যে আমি ধরো নর্মালি ভাবতাম যে হয়তো ধরো এরকম খাদ্যবস্তু খেলাম, ওই খাদ্যবস্তুটা ধরো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত হাগুমুতু আকারে বের হয়ে গেল, এটাই ভাবতাম যে পরিপাক। কিন্তু আসলে বিষয়টা এরকম না। পরিপাক খুবই স্পেসিফিক। বিজ্ঞানে আমরা পরিপাক বলতে একটা নির্দিষ্ট বিষয়কে বুঝি, সেই জিনিসটা কি? সেটা হলো যে জটিল খাদ্যবস্তু এরকম ভাত, মাছ, মাংস, এগুলা কিসে কনভার্ট হবে? সরল শোষণ উপযোগী খাদ্য বস্তুতে বা অণুতে পরিণত হবে। এটার নাম হলো পরিপাক। আর পরিপাকের ক্ষেত্রে কি কি জিনিস হেল্প করে? দুইটা জিনিস, একটা হলো হরমোন আর একটা হলো এনজাইম, ঠিক আছে? তাহলে হরমোন এবং এনজাইম হেল্প করে। এটা ছিল, এটা হলো কি? পরিপাক। আর পরিপাকের পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হলো শোষণ। শোষণ মানে কি? ওই যে পরে এইরকম নর্মাল সরল অণুতে পরিণত হলো। এই সরল অণুতে পরিণত হওয়ার পরবর্তীতে এটা জাস্ট দেহ নিজের মধ্যে নিয়ে নেয়। এই কাহিনীকে আমরা বলি আসলে শোষণ। তাহলে শোষণ ঘটে কোন কোন জায়গায়, এটা একটু বলি। শোষণটা ঘটে মেইনলি শোষণটা ঘটে ক্ষুদ্রান্ত্রে। হ্যাঁ, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এগুলো কি কিছুটা পরিচিতি তো আগে থেকেই জানো, নামটা অন্তত শোনার কথা। ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে মেইনলি ঘটে অলমোস্ট 90%। আর বাদ বাকি 10% ঘটে হলো বৃহদন্ত্র এবং পাকস্থলীতে। বৃহদন্ত্র ও পাকস্থলী, পাকস্থলীতে বাকি 10%। তাহলে এভাবে হলো পরিপাক ঘটে আর শোষণ ঘটে। এটা একটা নর্মাল পরিচিতি বললাম, যে পরিপাক শোষণ বলতে আসলে আমরা কি বুঝি সেই বিষয়টা। হুম। তো তাহলে এটা যে গেল নর্মাল একটা পরিচিতি, পরিপাক এবং শোষণ এই বিষয়টা কি। এবার আসো আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো, যে পরিপাক কয় ধরনের? পরিপাক হয় দুই ধরনের। পরিপাকের দুইটা টাইপ আছে, একটা হলো যান্ত্রিক পরিপাক, এক হলো যান্ত্রিক, আর দুই হলো রাসায়নিক, ঠিক আছে? যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি হয়? ধরো নর্মাল এরকম একটা খাদ্যবস্তু ধরো মুখের ভিতরে নিলা, নেওয়ার পরবর্তীতে জিহ্বা সঞ্চালন করলা, এর পরবর্তীতে ধরো দাঁত দিয়ে কামড়ালা ওইটা, এইভাবে যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এই ঘটনাকে বলি আমরা মানে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক কিভাবে গঠিত হয়? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। ধরো বিভিন্ন রকম ঘটনা, বিক্রিয়া টিক্রিয়া ঘটিত শেষ পর্যন্ত এরকম সরল উপাদানে পরিণত হয়। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো, সেগুলো আসলে রাসায়নিক পরিপাকের অংশ, ঠিক আছে? এই বিষয়টা আসলে বলতে চাইছিলাম। আচ্ছা, এবার ধরো খাদ্যবস্তুটা যে পরিপাক হবে, সম্পূর্ণরূপে খাদ্যবস্তুটা পরিপাক হওয়ার জন্য একটা সিস্টেম দরকার বা একটা তন্ত্র দরকার। তন্ত্র কিভাবে গঠিত হয়? অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? অঙ্গ অনেকগুলো অর্গান বা অঙ্গ মিলিত হয়ে তন্ত্র বা সিস্টেম গঠিত করে, মানে গঠন করে। তো তাহলে এই যে পরিপাক
যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, পরিপাক ঘটানোর জন্য পরিপাক তন্ত্র দরকার হবে। তা পরিপাক তন্ত্রের মধ্যে আমরা একটা বিষয় পড়ি যে পরিপাক তন্ত্রটা কিভাবে গঠিত হয়। পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র বা বলতে পারি কি ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। তাহলে পরিপাক তন্ত্রের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হলো পরিপাক নালী, পরিপাক নালী, আর দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকে, সেটাকে বলা হয় পরিপাক গ্রন্থি। ঠিক আছে, জাস্ট গ্রন্থি লিখলাম। তো পরিপাক নালী মানে কি? পরিপাক নালী তো বোঝা যায় নল, নলের মতো দেখতে এরকম, তো সেজন্য পরিপাক নালী। আর পরিপাক গ্রন্থি যেগুলো আছে এগুলোর কাজ হলো বিভিন্ন রকম পদার্থ সিক্রিট করা বা ক্ষরণ করা। ঠিক আছে, যেমন ধরো লালা গ্রন্থির একটা গ্রন্থি, পরিপাক গ্রন্থি। তারপরে ধরো অগ্নাশয়, এটা একটা পরিপাক গ্রন্থি। তো এরকম অনেকগুলো অংশ আছে। এখন পরিপাক নালীর মধ্যে কি কি গঠন? প্রথমত দেখো এই যে এই বান্দা, ধরো ওনার নাম হলো সোলাইমান সাহেব। ঠিক আছে, তো সোলাইমান সাহেবকে আমরা একটু দেখি। এই যে দেখো সোলাইমান সাহেবের এটা হলো মুখ, মুখ মানে মুখ ছিদ্র। ঠিক আছে, তাহলে পরিপাক নালী শুরু হয় কি দিয়ে? এক নাম্বার মুখ ছিদ্র, এরপরে ভিতরে একটা গর্ত আছে যেটাকে আমরা বলতে পারি মুখ বিবর। ঠিক আছে, পরবর্তীতে 3 নম্বরে থাকে গলবিল। ঠিক আছে, গলবিল। আর গলবিলের দৈর্ঘ্যটা একটু মনে রাখবা, কত এটা? 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, এর পরবর্তীতে 4 নাম্বার কি আছে? এই যে ধরো এরকম, ধরো মুখ, মুখের ভিতরে মুখ গহ্বর, এর পরবর্তীতে ধরো এটা ধরো গলবিল, গলবিলের নিচে এরকম একটা অংশ আছে, এটার নাম হলো খাদ্যনালী বা অন্ননালী, বা এটাকে বলা হয় ইসোফেগাস। ঠিক আছে, এরকম এই অংশটা যেটা পাকস্থলীতে গেল, তাহলে এটা কি? খাদ্যনালী বা অন্ননালী লিখি, বইয়ের মধ্যে সাধারণত অন্ননালী লেখা থাকে। অন্ননালী কত সেন্টিমিটার? এটা 25 সেন্টিমিটার। আচ্ছা, এর পরবর্তীতে খাদ্য বস্তুটা কোথায় যায়? পাকস্থলীতে। তাহলে এর পরবর্তীতে দেখো 5 নম্বরে কি? পাকস্থলী, পাকস্থলী বা স্টোমাক। পাকস্থলী কতটুক বড়? 30 সেন্টিমিটার। এর পরবর্তীতে খাদ্য বস্তুটা কোথায় যায়? পাকস্থলী পরবর্তীতে এরকম ক্ষুদ্রান্ত্র আছে, তাহলে ক্ষুদ্রান্ত্রে যায়। আচ্ছা, ক্ষুদ্রান্ত্রে যাওয়ার আগে পাকস্থলী ব্যাপারে আমরা একটু ডিটেল দেখার চেষ্টা করি, যেখানে আসলে কি বিষয়ে বলা আছে। দেখো পাকস্থলীতে, এটা এটা তো সেই পাকস্থলীটা, পাকস্থলীর এই যে পার্টটা, এই পার্টটা অর্থাৎ এই খাদ্যনালীটা যে অংশে এসে যুক্ত হলো পাকস্থলীর সাথে, এই অংশটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত। ঠিক আছে, পাকস্থলীর কার্ডিয়াক প্রান্ত, কার্ডিয়াক প্রান্ত, প্রান্ত। আচ্ছা, তাহলে এই অংশটা গেল কার্ডিয়াক প্রান্ত। এবার এই যে এরকম একটা এখানে একটা গম্বুজের মতো অংশ আছে না এরকম, এটাকে বলা হয় কি? ফান্ডাস। কি বলা হয়? ফান্ডাস। আচ্ছা, এর পরবর্তীতে দেখো এই যে এখান থেকে স্টার্ট হলো আমার ক্ষুদ্রান্ত্র, তাহলে ক্ষুদ্রান্ত্র এবং এই যে আমার পাকস্থলী, এই পাকস্থলীর মধ্যবর্তী যেই কানেক্টিং পয়েন্ট, এই অংশটাকে বলা হয় পাইলোরাস প্রান্ত। ঠিক আছে, বা পাইলোরিক প্রান্ত। দেখি পাইলোরাস প্রান্ত, পাইলোরাস। আর এই যে পাকস্থলীটা, পাকস্থলীর মধ্যে এরকম বাঁক আছে, বাঁক, বাঁক বা বলতে পারো কার্ভ, এরকম একটা কার্ভ আছে এদিকে একটা, এরকম এদিকে একটা কার্ভ আছে। তো এদিকের অংশটাকে বলা হয় বড় বাঁক, বা এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লেসার কার্ভেচার। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রেটার কার্ভেচার, সরি। হ্যাঁ, তো এই গ্রেটার কার্ভেচার আর এটা হলো লেসার কার্ভেচার। তাহলে বড় বাঁক ছোট বাঁক, তো এই দুইটা বিষয় আমরা এখান থেকে দেখলাম। তাহলে এটা হলো পাকস্থলীর স্বাভাবিক একটা গঠন। আমি একটু বলি আবার, যেখানে খাদ্যনালী এবং পাকস্থলীর যেই কানেক্টিং পয়েন্ট, সেটাকে বলা হয় পাইলোরিক প্রান্ত, সরি কার্ডিয়াক প্রান্ত। এখানে আছে ফান্ডাস, এখানে আছে বড় বাঁক, ছোট বাঁক, আর এখানে আছে পাইলোরাস প্রান্ত। এই সম্পূর্ণ অংশটা নিয়ে আমার আসলে পাকস্থলীটা গঠিত হয়। আচ্ছা, পাকস্থলী পরবর্তী খাদ্যবস্তুটা কোথায় যায়? এই যে খাদ্যবস্তুটা গেল এখানে আমার এই ক্ষুদ্রান্ত্রে। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে খাদ্য যাবে কোথায়? ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র। এখন নামে ক্ষুদ্র হলেও সম্পূর্ণ এলিমেন্টারি ক্যানেল বা সম্পূর্ণ পরিপাক নালীর মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে আসলে আমার ক্ষুদ্রান্ত্রটা থাকে। মানে ক্ষুদ্রান্ত্র বেশিরভাগ জায়গা জুড়ে থাকে হলো ক্ষুদ্রান্ত্র, মানে সম্পূর্ণ পরিপাক নালী, তাহলে সবচেয়ে বেশি অংশ জুড়ে গঠিত। তাহলে এটাকে বলতে পারে কি? বৃহৎ অংশব্যাপী বিস্তৃত। আচ্ছা, বৃহৎ অংশ, জাস্ট এতটুকুই লিখলাম। তো এবার দেখো ক্ষুদ্রান্ত্র গেল,
ক্ষুদ্রান্ত্রের মধ্যে কি কি পার্ট আছে এটার একটা মনে রাখা একটা ট্রিক্স দিই, নাম বলা হয় ডিজে ইলিয়াস। ঠিক আছে, ডিজে ইলিয়াস, ডিজে ইলিয়াস দিয়ে মনে রাখবা, ডিজে ইলিয়াস। ডিজে ইলিয়াস মানে কি? ডিতে হলো ডিউডেনাম, ডিউডেনাম, জেতে হলো জেজুনাম, আর লাস্টে ইলিয়াস দিয়ে হলো ইলিয়াম। এই অংশগুলো নিয়ে আমার ক্ষুদ্রান্তটা গঠিত হয়। ঠিক আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো এতটুকুই, তো এতটুকু আমরা শিখলাম ক্ষুদ্রান্তর সম্পর্কে। ঠিক আছে, তো একটু দেখো সম্পূর্ণ বিষয়টা, আমি এর পরবর্তীতে নেক্সট অংশটা বলি। আচ্ছা, এবার দেখো, এবার এর পরবর্তীতে আমরা ক্ষুদ্রান্তর শেষ হলো। হ্যাঁ, খাবার বস্তুটা এইভাবে এসে 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 এই ক্ষুদ্রান্তর পাস করে এখন ঢুকবে কোথায়? বৃহদান্ত্র। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে অংশটা আছে এটা আসলে বৃহদান্ত্র। তাহলে এবার এবার পরবর্তীতে কি? ক্ষুদ্রান্তের পর 7 নম্বরে হলো বৃহদান্ত্র। বৃহদান্ত্র ইংরেজি নামগুলো একটু বলে দেই। অন্ত্র ইংরেজি ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র মানে স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত্র মানে কি হবে তাহলে? লার্জ ইন্টেস্টাইন। তো বৃহদান্ত্র যেটা, বৃহদান্ত্রের মধ্যে কি কি পার্ট আছে দেখো, এখানে একটু চিন্তা করো, এরকম একটা অংশ থাকে সিকাম। ঠিক আছে, তাহলে লিখে দেই এখানে কি আছে? সিকাম, সিকাম। এরপরে বাকি অংশ যেটা এতটুকু পর্যন্ত এটা হলো কোলন। ঠিক আছে, তাহলে এই সম্পূর্ণ অংশটা এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত হলো কোলন। তাহলে এই কোলনে আবার বিভিন্ন রকম নাম আছে। যেমন ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত যে কোলনের অংশটা এটাকে বলা হয় কি? ঊর্ধ্বমুখী কোলন বা ঊর্ধ্বগামী কোলন। এটাকে বলা হয় অনুপ্রস্থ কোলন। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অনুপ্রস্থ। এই যে এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত। আর এটা হলো নিম্নগামী কোলন। এরপরে এখানে একটা কোলনের অংশ আছে, এটার নাম হলো সিগময়েড কোলন। ঠিক আছে, সিগময়েড। এরপরে আছে রেকটাম বা মলাশয়, ধরো এরকম একটা অংশ, ধরো রেকটাম। আর এরপরে সর্বশেষ এখানে থাকে পায়ু। ঠিক আছে, পায়ু, পায়ু বা অ্যানাস। এর মধ্যে দিয়ে আসলে আমার সম্পূর্ণ পরিপাক নালীর অংশটা আমার ক্লিয়ার হলো। আচ্ছা, এবার একটু বলি কয়েকটা বিষয়, যে খাদ্যবস্তু মুখ গহ্বরে, মুখ গহ্বরে থাকে 5 থেকে 30 সেকেন্ড। ঠিক আছে, একটু লিখে দিই। মুখ গহ্বরে, ধরো এই যে মুখ বিবর বা মুখ গহ্বর, এখান থেকে এখানে থাকে কত? খাদ্যবস্তু 5 থেকে 30 সেকেন্ড। 5 থেকে 30 সেকেন্ড স্থায়ী হয়। পাকস্থলীতে খাদ্যবস্তু থাকে 2 থেকে 6 ঘন্টা। এরপরে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রে তোমার খাদ্যবস্তু থাকে কত? 3 থেকে 5 ঘন্টা, 3 to 5, 3 থেকে 5 ঘন্টা। আর লাস্টে তোমার এই যে যেটা দেখলে কি, এই ক্ষুদ্রান্ত্রের পরবর্তীতে খাদ্যবস্তু যায় কোথায়? বৃহদান্ত্রে না? বৃহদান্ত্রে থাকে 1.5 থেকে 2 দিন। ঠিক আছে, আরো একটা জিনিস মনে রাখবা বৃহদান্ত্রের ক্ষেত্রে, এর যে ব্যাস বা ডায়ামিটার সেটা হলো কত? 1.5 to 2 মিটার। এটাও এর সাথে মনে রেখে ফেলবো একসাথে, তাহলে ইজি হবে। 1.5 থেকে 2 দিন খাদ্যবস্তুটা বৃহদান্ত্রে থাকে বা লার্জ ইন্টেস্টাইনে থাকে। আবার 1.5 থেকে 2 মিটার হলো সেই আমার যেই বৃহদান্ত্রের ব্যাস। তো এতটুকুই। আর 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 এখানে মোটামুটি আমি বেশিরভাগ অংশই বললাম। আর লাস্টে ধরো আমার থাকে কি, বৃহদান্ত্রের পরবর্তীতে আরো একটা অংশ, বৃহদান্ত্রের পরে কি একদম এখানে লিখে দেই পায়ু ছিদ্র। ঠিক আছে, এখানে লিখছি একবার, এখানে লিখে দেই 8 পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র। এর মধ্যে দিয়ে আমার শেষ হলো কি? এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী। এবার আসে পরিপাক গ্রন্থি সম্পর্কে। পরিপাক গ্রন্থি সম্পর্কে আইডিয়াটা আসলে খুব ইজি, একটু বলি পরিপাক গ্রন্থির বিষয়টা কি। পরিপাক গ্রন্থির ব্যাপারে এখানে কয়েকটা পরিপাক গ্রন্থি থাকে, যেমন একটু নামগুলো বলে দেই। প্রথমত খাদ্যবস্তুটা যখন গ্রহণ করি, প্রথমত যেই গ্রন্থিটা কাজ করে নাম হলো লালা গ্রন্থি। ঠিক আছে, বা স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে 1 নাম্বার লালা গ্রন্থি, লালা গ্রন্থি। এর পরবর্তীতে যকৃৎ আছে, অগ্নাশয় আছে। এর পরবর্তীতে ধরো এরকম পাকস্থলীর ভিতরে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। এর পরবর্তীতে আছে অন্ত্রের ভিতরে থাকে আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। এর মধ্যে দিয়ে আসলে আমার এই যে গ্রন্থির পার্টটা শেষ হলো। ঠিক আছে, এগুলো হলো আমার বিভিন্ন রকম গ্রন্থির নাম। এই নামগুলো একটু দেখে রাখো, মোটামুটি আশা করি হয়ে যাওয়ার কথা। এর পরবর্তীতে আমরা একটা নতুন জিনিস দেখবো, সেটা হলো টুথ বা দাঁত।
এখন আরেকটা বিষয় একটু কনফিউশন হতে পারে যে এই চিত্রের মধ্যে কিছু কিছু অংশ আমি আসলে ইন্টেনশনালি স্কিপ করেছি। যেমন ধরো এখানে একটা এই কি বলে অগ্নাশয় থাকতে পারতো, প্যানক্রিস। এর পরবর্তীতে ধরো এখানে একটা যকৃৎ থাকতে পারতাম। এগুলো আসলে ইন্টেনশনালি আঁকি নাই, কারণ হলো এখানে জাস্ট যেহেতু পরিপাক নালীর আলোচনা করছি, সে তার মধ্যে পরিপাক গ্রন্থি আর আনলাম না। এখন তোমরা লালা গ্রন্থি, লালা গ্রন্থি বিভিন্ন জায়গায় থাকে, যকৃৎ এখানে থাকে, তারপরে অগ্নাশয়টা থাকে যে এরকম, এরকম এই কার্ভটার মাঝখানে এরকম অগ্নাশয়। গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকস্থলীর ভিতরে। গ্যাস্ট্রিক গ্রন্থি কিন্তু পাকস্থলীর ভিতরে থাকে। আর গ্রন্থি জিনিসটা কি, গ্রন্থি বা গ্ল্যান্ড কি, এটা হলো এরকম একটা অংশ যেটা বিভিন্ন রকম পদার্থ সিক্রিট করে বা ক্ষরণ করে, ক্ষরণ কাজের সাথে জড়িত একটা অংশ। এটাকে আমরা আসলে গ্রন্থি বলে থাকি। তারপরে আন্তরিক গ্রন্থি, এরকম অন্তরের ভিতরে ভিতরে এরকম বিভিন্ন পদার্থ ক্ষরণের জন্য এরকম বিভিন্ন রকম গ্রন্থি থাকে। তো এটা ছিল মোটামুটি একটা প্রাথমিক আলোচনা। এবার আসলে একটু দাঁত সম্পর্কে পড়ে নিই। আচ্ছা দেখো, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো কি দাঁত। দাঁত বা টুথ। টুথ হলো সিঙ্গুলার, টিথ হলো প্লুরাল, ঠিক আছে? মানে এখন অনেকগুলো দাঁত সম্পর্কে দেখবো। তো টিথ আসলে যাক, তো দাঁত, দাঁতের ব্যাপারে যদি আমার বলতে হয়, তো প্রথমত আমরা তো দাঁত জানি কোন জায়গার মধ্যে থাকে, এই মুখ ছিদ্র যেটা আছে, মুখ ছিদ্র পরবর্তীতে এরকম দাঁত থাকে। আচ্ছা যাক, সমস্যা নেই। তো দাঁত, দাঁত সম্পর্কে যেটা বললাম যে প্রথমত আমার জানতে হবে যে একজন বয়স্ক মানুষের মধ্যে কতগুলা দাঁত থাকে, আর একটা শিশুর দেহে কতগুলা দাঁত থাকে। দেহে বলতে মানে এখানে চোয়ালে কয়টা দাঁত থাকে। তো বয়স্কদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা হলো কয়টা? বয়স্কদের দাঁতের সংখ্যা হলো তোমার 32টি। আর শিশুদের কয়টা? 20টি দাঁত থাকে। 20টি দাঁত, ঠিক আছে? আচ্ছা, এবার দাঁতের তিনটা বৈশিষ্ট্যের কথা বলি, ঠিক আছে? তিনটা বৈশিষ্ট্য, দাঁতের তিনটা বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি কি? এক নাম্বার, দাঁতের একটা বৈশিষ্ট্যের নাম হলো ডাইফায়োডন্ট, ঠিক আছে? নাম কি? ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট মানে কি? দাঁত আসলে দুইবার উঠে, ঠিক আছে? দুইবার হয়। ধরো ছোট থাকতে একটা দাঁত থাকে, ওইটা পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায়। এই জন্য দাঁতের একটা বৈশিষ্ট্য হলো ডাইফায়োডন্ট বা দুইবার দাঁত গজায়। তাহলে দুইবার দাঁত গজানো দাঁত গজায়, ঠিক আছে? এর পরবর্তীতে দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম হলো থেকোডন্ট, ঠিক আছে? থেকোডন্ট। থেকোডন্ট, থেকোডন্ট কি কারণে থেকোডন্ট নাম হয়েছে? কারণ হলো দাঁতগুলো, মানে এই যে দাঁত, দাঁতগুলো কি করে চোয়ালের মধ্যে, মানে মেক্সিলা ম্যান্ডিবল এইগুলো মিলে যে চোয়ালটা তৈরি হয়, সেই চোয়ালের মধ্যে দাঁতগুলো প্রথিত থাকে বা দাবানো থাকে। এই জন্য থেকোডন্ট নামকরণ করা হয়েছে। থেকোডন্ট মানে কি? থেকোডন্ট মানে দাঁতগুলো চোয়ালের মধ্যে প্রথিত থাকে, ঠিক আছে? এরকম একটা আমি মনে রাখতাম যে কিরকম যেন, এরকম যে ভালো আছি ভালো থেকো, চোয়ালের মধ্যে প্রথিত থেকো। তার মানে এটা কি, যে থেকোডন মানে কি থেকো, কোথায় প্রথিত থাকবা? চোয়ালের মধ্যে। তাহলে চোয়ালে প্রথিত থাকার নামই আসলে থেকোডন, ঠিক আছে? এটা কবিতা দিয়ে, গল্প দিয়ে মনে রাখবা, ঠিক আছে? তাহলে থেকোডনটার মধ্যে কি বললাম, যে এটা চোয়ালের মধ্যে প্রথিত থাকে। তাহলে চোয়ালে প্রথিত থাকে, প্রথিত, প্রথিত থাকে, জাস্ট লিখলাম। আচ্ছা লাস্টে কি? লাস্টে একটা বৈশিষ্ট্যের নাম হলো হেটারোডন্ট, ঠিক আছে? হেটারোডন্ট। হেটারোডন্ট। হেটারোডন্ট কি কারণে? হেটারোডন্ট মানে হলো 4 ধরনের দাঁত আছে, ঠিক আছে? 4 ধরনের দাঁত পাওয়া যায়, 4 ধরনের দাঁত। আচ্ছা 4 ধরনের দাঁত কি কি একটু বলি। প্রথমত 4 টাইপের দাঁতের কথা বললাম, যে মানুষের চোয়ালের মধ্যে 4 ধরনের দাঁত আছে। একটার নাম হলো ইনসিসর। ইনসিসর। এরপরে আছে, আচ্ছা এটা বাংলায় লিখে দেখি, এটাকে বলা ছেদন দাঁত, ছেদন দাঁত। এরপর আছে কি ক্যানাইন, ক্যানাইন, ঠিক আছে? এরপরে ক্যানাইন কি বলা হয় কি? পেশন, পেশন না, সরি, এটাকে বলে কর্তন, সরি সরি, এটা কর্তন, কর্তন, কর্তন দাঁত। এটা ছেদন দাঁত, ছেদন দাঁত। এরপরে কি আছে? প্রিমোলার, প্রিমোলার, ইংলিশে লিখে দিই, দাঁড়াও। প্রিমোলার, প্রিমোলার বাংলায় বলা হয় অগ্রপেশন, অগ্রপেশন। আর লাস্টে থাকে কি? মোলার বা পেশন দাঁত, ঠিক আছে? এই 4 ধরনের দাঁত আসলে মানুষের দেহে থাকে, ঠিক আছে?
তো এবার আমরা একটু ডিটেইল জানার চেষ্টা করি। ধরো দাঁত সম্পর্কে ২ টা খুবই ইম্পোর্টেন্ট, এটা বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট বিশেষত। তো সেই ২ টা জিনিস একটু মনে রাখবা। আমরা জানি দাঁতের মধ্যে ডেন্টিন এবং এনামেল নামে ২ টা অংশ থাকে। ঠিক আছে? দাঁতের মধ্যে কিন্তু ডেন্টিনও থাকে, এনামেল থাকে। তো ডেন্টিন এবং এনামেল এই ২ টা জিনিস ভ্রূণের কোন স্তর থেকে সৃষ্টি হয় এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট। যে মনে রাখবা যে এনামেল এটা ভ্রূণের একটোডার্ম থেকে সৃষ্টি হয়। একটোডার্ম, একটোডার্ম। আর যেটা ডেন্টিন এটা সৃষ্টি হয় মেসোডার্ম থেকে। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, মেসোডার্ম। এই দুটো বিষয় একটু মনে রাখবা। আচ্ছা, এতটুকু গেল। এবার পরবর্তীতে এবার দাঁতের একটা স্বাভাবিক একটা পরিস্থিতি বলি। নর্মালি এইভাবে চিন্তা করো যে এরকম তো অনেকগুলা এরকম ২ সারিতে এরকম দাঁত থাকে না? উপরের দিকে থাকে থাকে অনেকগুলো দাঁত, নিচের দিকে এরকম দাঁত থাকে। তো এরকমভাবে চিন্তা করা হয় যে এরকমভাবে মাঝখানে একটা দাগ দাও। ধরো এরকম এখানে একটা দাঁত থাকে, এখানে একটা দাঁত থাকে, এইভাবে একটা দাঁত থাকে, এরকম একটা দাঁত থাকে, এরকম, 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 এইভাবেই তো দাঁতগুলো থাকে। তো এরকম ধরো যে প্রথমত এরকম কাছাকাছি যে দাঁতগুলো আছে এদেরকে বলা হয় কিন্তু কর্তন দাঁত। ঠিক আছে? কর্তন দাঁত বা ইনসিসর দাঁত। তাহলে ইনসিসর দেখো যে এখানে থাকবে এরকম ২টা। ঠিক আছে? এরকম এখানে এখানে ধরো ইনসিসর দাঁত, তো এখানে থাকে ২টা, এই সাইডে ২টা, এই সাইডে ২টা। তাহলে ইনসিসর দাঁত টোটাল কয়টা হলো উপরের পাটিতে? ৪টা। তো একইভাবে তো নিচের পাটিতেও ৪টা থাকবে। তাহলে টোটাল ইনসিসর দাঁত কয়টা? ৮টা। আচ্ছা ৮টি। ঠিক আছে? এরকম দেখো এরকম এই ২টা দাঁত পরে এরকম একটা সূচালো দাঁত থাকে না? এরকম এরকম একটু সূচালো দাঁত থাকে। এটা হলো ক্যানাইন দাঁত। তাহলে ক্যানাইন দাঁত কয়টা? উপরে ২টা, নিচে ২টা। তাহলে টোটাল কয়টা? ৪টা। ৪টা। এর পরবর্তীতে প্রিমোলার আর মোলারের কাহিনীটা এইভাবে মনে রাখবা যে এখানে আসলে প্রিমোলার দাঁত থাকে উপরে ৪টা, মানে এই উপরে টোটাল ৪টা, নিচেও টোটাল ৪টা। তাহলে মোট কয়টা হলো? ৮টা। আর বাদ বাকি ১২টা দাঁত থাকে মোলার। ঠিক আছে? তাহলে ১২টি। এই টোটাল হলো ৩২টা দাঁত। একটু হিসাব করে দেখো যে ৮ ৪ ১২, ১২ আর ৮ কত? দেখ যে ১২ আর ২০, ২০ আর ১২ হলো ৩২। তাহলে এইগুলো হলো দাঁতের হিসাব। আচ্ছা এবার একটা জিনিস দেখবো আমরা, সেটার নাম হলো দন্ত সংকেত। ঠিক আছে? কি বিষয়টা আমরা দেখবো যেটা, সেটার নাম হলো দন্ত সংকেত। দন্ত সংকেতের বিষয়টা কি? বয়স্কদের ক্ষেত্রে দেখবো দন্ত সংকেত। দন্ত সংকেত, এই যে সংকেত, এটা কি দেখা যায়? নট শিওর, একটু একটু এক সেকেন্ড। হ্যাঁ দেখা যায় আসলে। দন্ত সংকেত। তো দন্ত সংকেত কিরকম? এইভাবে লেখা হয় দেখো। বয়স্কদের ক্ষেত্রে জাস্ট একটা হাফ চিন্তা করো, জাস্ট এরকম একটা অংশ চিন্তা করো। এখানে ইনসিসর দাঁত কয়টা থাকে? এরকম ২টা ইনসিসর দাঁত থাকে, I2। ঠিক আছে? ক্যানাইন দাঁত কয়টা থাকে? একটা, C1। তারপরে প্রিমোলার দাঁত থাকে এক সাইডে, জাস্ট এরকম একটা খণ্ডে, হ্যাঁ ২টা, তার মানে P2। আর এরকম একটা খণ্ডের মধ্যেই মোলার দাঁত থাকে হলো ৩টা, তার মানে M3। তো একইভাবে নিচেও সেম এরকম ইনসিসর থাকবে ২টা, C1 থাকবে একটা, তারপরে P2, এরপরে M3। ঠিক আছে? তো এখানে দেখো কয়টা দাঁত হলো টোটাল? ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। ঠিক আছে? ৮। এবার এটা তো জাস্ট এরকম একটা অংশের, তাহলে এরকম তো আরো একটা অংশ আছে, তাহলে এখানে তো ২ গুণ, নিচেও তো ৮টা, এরকম একটা খণ্ডের জন্য ৮টা, এরকম তো আরো একটা খণ্ড আছে, তাহলে এরকম এখানে আরো ২। তাহলে উপরে ১৬, নিচে ১৬, ২টা কাটাকাটি করে দিবা না? এটা হিসেব মনে রাখবা যে এরকম এটার ক্ষেত্রে কি করা হয়, এরকম জাস্ট এর একটা রিপ্রেজেন্টেশন, এটা কোনো ভাগ অঙ্ক না। এখানে টোটাল মান যেটা বের হবে সেটা হলো ৩২টা। তার মানে এই টোটাল ৩২টা দাঁতের হিসাব এটা দিলাম। শিশুদের ক্ষেত্রে কিরকম হয়? মনে রাখবা শিশুদের ক্ষেত্রে হয় এরকম I2 থাকে, C1 থাকে, P এর মধ্যে কোনো দাঁতই থাকে না, মানে কোনো প্রিমোলার দাঁত থাকে না। আর M3 এর জায়গার মধ্যে থাকে M2। ঠিক আছে? একইভাবে নিচেও সেম, I2, C1, P0, M2। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে দেখো ২টা, ৩টা, ৪টা, ৫টা, তাহলে ৫টা। এর নিচে তো ৫টা। কিন্তু দেখো এরকম জাস্ট একটা খণ্ড দিয়ে চিন্তা করছি যেহেতু, আবারও এখানে ২, এখানে ২। তাহলে উপরে ১০, নিচে ১০। তাহলে ১০ নিচে ১০ সমান কত? ২০। এটা হলো দন্ত সংকেতের হিসাব। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝে যাওয়ার কথা। তো
এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে এতটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমরা ফার্স্ট পর্বটা এতটুকু পর্যন্ত রাখলাম, পরবর্তী নেক্সট পর্বগুলো আসবে। ঠিক আছে।